আসসালামু আলাইকুম। শুরু করছি প্রেম সন্ধিক্ষণ গল্পের ৩১তম পর্ব। লেখনীতে সায়দামন। তাহসান ক্লান্ত শরীর নিয়ে সবেমাত্র বাড়িতে প্রবেশ করেছে। বাগানে মেহেরিনদের দেখে এক পলক চেয়ে আবারও চোখ ফিরেই সোজা বাড়ির ভেতর ঢুকলো। ভেতরে ঢুকতে সালমা বেগমের মুখোমুখি পড়তেই তিনি এগিয়ে এলেন। কিরে, এতক্ষণে আসার সময় হলো? তোদের তো সেই কখন বলা হয়েছে। তাহসান মৃদু হেসে বলল, আন্টি, একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, তাই আসতে পারিনি। অনেক ক্লান্ত আমি। সালমা বেগম চিন্তিত হয়ে উঠলেন। তুই একটু সোফায় বস, আমি এক্ষুনি এক গ্লাস শরবত পাঠাচ্ছি। তিনি চলে যেতে তাহসান গিয়ে সোফায় বসলো। সকালের কল দিয়েছিল, ফাইজাকে নাকি কারা দেখতে এসেছে। তালহারা, বাপ চাচারা সবাই থাকবে সেখানে, সে থেকে কি করবে এই ভেবে আসেনি। গায়ে এলিয়ে দিয়ে সোফায় বসতেই বাম পাশে চোখ গেল। সঙ্গে সঙ্গে তার ভ্রু কুঁচকে এলো। তুমি? এতক্ষণ ধরে তাহসানকে আর চোখে দেখছিল তনিমা। তাহসানের চোখ তার উপর পড়তে দাঁত বের করে হেসে উঠল। সঙ্গে সঙ্গে এক হাত কপালে ঠেকিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই, কিন্তু তুমি এখানে? তাহসানের কথায় তনিমা আরো হেসে বলল, দেখতে এসেছি। কপাল কুঁচকে প্রশ্ন করলো, কাকে? আপনাকে। কথাটা বলেই থতমত খেয়ে উঠল সে। সঙ্গে সঙ্গে নিজের ভুল শুধরে নিয়ে বলল, মানে ফাইজাপুকে। তাহসানের কপালে গাঢ় ভাঁজ পড়ল। কিছুক্ষণ চুপ থেকে যেন হিসাব মিলাতে তার ভ্রুযুগল আবারও স্বাভাবিক হলো। আস্তে করে বলল, ও, তোমার বড় ভাই আরিয়ানের জন্য? তনিমা মাথা ঘন ঘন নাড়িয়ে বলল, জি জি। তা তোমার আব্বু আম্মু আসেনি? এসেছে তো। আম্মু মেবি আন্টিদের সঙ্গে আছে, আর আব্বু বাইরে বাগানে বিল্লাল আঙ্কেলের সাথে। প্রতি উত্তরে তাহসান ও বলে শুধু চুপ করে গেল, মনোযোগ দিয়ে নিজের মোবাইলে। তনিমাও চুপচাপ বসে আছে, তবে তার চোখ স্থির নয়, বারবার তাহসানকে পরখ করছে। মনে মনে ভাবছে দেখতে তো ঠিকঠাকই, তবে বিয়ে করে না কেন? ছোট বোনদেরও বিয়ে হয়ে যাচ্ছে, আর ইনি কিনা চিরকুমার হয়ে থাকবেন। ভাইয়ের বিয়ের কথা নিয়ে এসে যেন তার মনে এখন সকলের বিয়ে নিয়ে চিন্তা জমেছে। ভাবনার মাঝেই তাহসানের মা শরবত হাতে এসে হাজির হলেন। ছেলের হাতে শরবতের গ্লাসটা দিয়ে শাড়ির আঁচল দিয়ে তার কপালের ঘাম মুছতে লাগলেন। চিন্তিত কণ্ঠে একের পর এক প্রশ্ন করছেন, আর তাহসানও শরবত খাওয়ার ফাঁকে ফাঁকে মাকে উত্তর দিচ্ছে। তাদের কথার মাঝেই তনিমা ধীরে ধীরে নিজের বাম হাতটা বাড়িয়ে দিল। আচ্ছা আন্টি, আপনি স্যারকে বিয়ে দিচ্ছেন না কেন? তনিমার এহেন কথায় থামলেন তিনি। চোখ ফিরিয়ে তাকালো তার দিকে, তারপর হেসে বলল, ছেলে আপাতত রাজি নয়, রাজি হলে বিয়ে দিব। এদিকে তনিমার কথায় তাহসান কড়া চোখে চেয়ে আছে। তার গম্ভীর চাহনি দেখে সে মিনমিনিয়ে বলল, জলদি দিয়ে দিন আন্টি। স্যার সবসময় কেমন গম্ভীর হয়ে থাকে, যেন হাসতেই পারে না। বিয়ে দিলে যদি একটু ম্যামের সাথে হা হা হি হি করে। তাহসান সঙ্গে সঙ্গে ধমক দিয়ে ওঠে, শাট আপ তনিমা। তনিমা কাচুমাচু হয়ে বসতেই তাহসানের মা শব্দ করে হেসে উঠলেন। হাসতে হাসতে ছেলের দিকে তাকালেন, এভাবে বকছিস কেন? আমাদের বাড়ি মেহমান হয়, ফাইজার হবু শ্বশুর বাড়ির লোক। তাছাড়া ভুল কি বলেছে সে? তোর তো উচিত তোর স্টুডেন্ট থেকে শিক্ষা নেয়া। মেয়েটা ভালোই বলেছে, আসলেই তোকে বিয়ে দিতে হবে, তবে যদি একটু হাসি খুশি থাকিস। শেষের কথাটা বলতে বলতে ওনার চোখ ধরে আসলো। ছলছল করে উঠতেই সেখানে আর দাঁড়ালেন না, কাজের বাহানা দিয়ে চলে গেলেন। মায়ের অবস্থা বুঝে তাহসান তপ্ত শ্বাস ফেললো। তবে তনিমা যেন মেহমান হওয়ার ফায়দা লুট করার সুযোগ পেয়ে গেল। দুষ্টু হেসে উঠল সে, নড়ে চড়ে শক্ত করে বসলো। স্যার, আপনি সিঙ্গেল? প্রশ্নটা শুনে তাহসান থতমত খেলো। এ কেমন ধরনের প্রশ্ন? মুহূর্তেই বিরক্তিতে দাঁত কিরমির করে তাকালো, চোয়াল শক্ত করে উঠল। মুখের ভেতর জমে থাকা অসন্তোষ যেন কোনো মতে চেপে রাখছে, কিছু বলতেই পারছে না। এমন বাড়ির মেহমান বলে কথা, নয়তো এখনই ধমক দিয়ে দিত এমন প্রশ্নের জন্য। তাতে দাঁত চেপে সংক্ষিপ্ত গলায় বলল, হ্যাঁ। তনিমা চোখ কপালে তুলে বিস্ময়ের ভান করে বলে উঠল, কি, এত সুন্দর ছেলে সিঙ্গেল? তার বিস্ময় যেন মুহূর্তেই দুঃখে রূপ নিল। এক গালে হাত রেখে খানিকটা মন খারাপের ভঙ্গিতে বলল, আমার মনে হয় কি জানেন? তাহসান দাঁত খিচিয়ে জিজ্ঞেস করলো, কি? আপনার এই কর্কশ গলার জন্য কেউ পছন্দ করে না। একটু মিষ্টি কথা বলবেন, হেসে হেসে কথা বলবেন, এই যে এভাবে। বলেই সে ঠোঁট ছড়িয়ে এক চওড়া হাসি দিল। তাকালো তাহসানের দিকে, কিন্তু তাকাতেই থমকে গেল, হাসি মিলিয়ে গেল। তাহসানের চোখের দৃষ্টিতে যেন আগুন ঝরছে, তীক্ষ্ণ চোখ দিয়েই যেন ভস্ম করে দিতে চাইছে তাকে। তনিমা মুহূর্তেই থতমত খেয়ে গেল, ঢোক গিলে ফেললো, দ্রুত কয়েকবার চোখের পাতা ফেললো।
বুঝতে পারলো কথা একটু বেশি বাজি বাজিয়ে ফেলেছে। অস্বস্তি থাকতে বোকা বোকা হাসি হেসে আবার নিজেই বলল, না মানে আপনার ভালোর জন্যই বলেছিলাম। যেখানে আপনাদের আমাদের স্যার 10-12টা ডিজার্ভ করে সেখানে একটাও জুটেনি। স্টুডেন্ট হিসেবে আমাদের তো দুঃখ লাগে না বলুন? বলেই সে মিছিমিছি নাক টানতে শুরু করলো, যেন একটু পরে কেঁদে ফেলবে। তারপর চোখ মুছার ভান করে আস্তে করে উঠে দাঁড়ালো। তাহসান এখনো একই দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, বরং এখন কপালের রগগুলো স্পষ্ট ফুটে উঠেছে। তার ধৈর্যের সেই সীমানা যে শেষ প্রান্তে বুঝতে পারলো তনিমা। মনে মনে ঠিক করে নিল এখান থেকে ভেগে পুরাই বুদ্ধিমানের কাজ। তাই 7-5 না ভেবে হঠাৎ চেঁচিয়ে বলে উঠল, হ্যাঁ আসছি। বলে আবার তাহসানের দিকে তাকালো। জোর করে ঠোঁটে হাসি টেনে এনে বলল, আমার আম্মু ডাকছে, আসি স্যার। বলে এক প্রকার ছুট লাগালো বাইরের দিকে। মুহূর্তের মধ্যে তার ওড়নার প্রান্তটা দরজায় পেরিয়ে চোখের আড়াল হয়ে গেল। তাহসান কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথে। চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ, কারণ কেউ তাকে ডাকেনি, এটা সে খুব ভালো করেই জানে। মেয়েটা নির্লজ্জের মতো মিথ্যা বলে দিব্যি পালিয়ে গেল। এতদিন তার ধারণা ছিল মেয়েটা দুষ্টু, কিন্তু আজকাল তার কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে এ তো সাংঘাতিক রকমের ফাজিল। মনে মনে বিড়বিড় করে দু একটা ধমক দিল সে। তারপর দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। শরীরটা ক্লান্ত লাগছে। নিজ ঘরে যেতে নিতেই পথিমধ্যে আরিয়ানের দেখা পেল। তার সাথে টুকটাক কথা বলে সে চলে গেল ফ্রেশ হতে। দুপুরের খাওয়া দাওয়া সেরে কেবলই উঠেছে সবাই। গিন্নিরা ব্যস্ত খাবার দাবার গুছিয়ে রাখতে, সঙ্গে তাহিয়ারাও হাত লাগাচ্ছে। খাওয়ার পর সকলেই অলস হয়ে যায়। একা একা কাজ করতে কারোরই ভালো লাগে না। সেই ভেবেই মা চাচিকে সাহায্য করতে আগ বাড়িয়েছে তারা। আর বাকিরা সোফায় গায়ে এলিয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে। সঙ্গে চলছে টুকটাক কথাবার্তা। চারপাশ এক শান্ত অলস দুপুরের আবহ ছড়িয়ে আছে। সবাই যখন যে যার মতো ব্যস্ত, ঠিক সেই সুযোগেই রাফি ফারাকে দেখতেই সবার চোখ এড়িয়ে তার পাশে গিয়ে দাঁড়ালো। হাই। হঠাৎ পাশে রাফিকে দেখে কিছুটা অস্বস্তিতে পড়লেও ভদ্রতার খাতিরে রাফা বলল, জি। নাম কি তোমার? রাফা। রাফা অবাক হয়ে তাকালো। বলো কি, সেম সেম? রাফা চোখ পিটপিট করে প্রশ্ন করলো, কি সেম সেম? রাফি বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলল, আমার নাম রাফা। রাফি, হাউ মিল। ও হ্যাঁ, তা কত নাম্বার তুমি? প্রশ্নটা বুঝতে কয়েক সেকেন্ড সময় নিল রাফা। তারপর কিছু একটা ভেবে লজ্জা পেয়ে আমতামতা করে বলল, 33। রাফি যেন এক প্রকার লাফিয়ে উঠল। চোখে চোখ দুটো বিস্ফোরিত হওয়ার উপক্রম। স্তব্ধ চোখে কিছুক্ষণ রাফার দিকে তাকিয়ে আবার অবাক স্বরেই প্রশ্ন ছুড়ল, এই তোমার আব্বু আম্মুর বিয়ের বয়স কত? রাফার কপালে ভাঁজ পড়ল। কোনো কথা থেকে কোন কথায় চলে গেল এই ছেলে। তবে নিজের রোলের কথা আড়াল হবে এই ভেবে খুশি হলো। একটু ভেবে উত্তর দিল, 30 বছর হয়েছে। রাফি যেন আরো তাজ্জব বনে গেল। ঢোক গিলে বলল, এক গ্লাস পানি হবে? রাফা জি বলে পানি আনতে গেল। কিছুটা বিরক্ত মনে মনে ভাবছি এ কোন পাগলের পাল্লায় পড়লো সে। পানি নিয়ে আসতে রাফি ঢকঢক করে পুরো গ্লাস শেষ করলো। তারপর নিজেকে সামলে নিয়ে ফিসফিস করে বলল, বলছি তোমার আব্বু কি প্রতি বছরই একটা করে ডাউনলোড দিত? রাফা রাগি চোখে তাকালো। এই আপনি কি বলতে চাচ্ছেন? রাফি মাথা চুলকে বলল, না মানে 30 বছর বিয়ের বয়সে 30টা বাচ্চার বাপ, সেই হিসেবে বললাম আর কি। কি? রাফি হকচকিয়ে উঠল। আরে চেঁচাচ্ছ কেন? এই মিয়া, আপনি কি যাতা বলছেন? ওমা, তুমি তো বললে তুমি 30 নাম্বার। কেন, তোমার ছোট আরো আছে নাকি? রাফা কুমারে 2 হাত দিয়ে ফুসতে ফুসতে তাকিয়ে আছে রাফির দিকে, যেন চোখ দিয়ে গিলে ফেলবে। যে কোনো মুহূর্তে হামলা করে বসবে এমন অবস্থা। চেঁচিয়ে বলে উঠল, আমার রোল ক্লাসে 30, এটাই বলেছি আমি। এর জোরে চিৎকার কানে হাত দিয়ে রাফি কিছুটা দূরে সরে এলো। বুঝে গেল ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। এই মেয়ে যেই চটেছে, এখান থেকে দ্রুত কেটে পড়াই বুদ্ধিমানের কাজ। না হলে এ তো এখনই সবাইকে ডেকে আনবে। তখন কাকে বোঝাবে সে? বাপের কত নাম্বার সন্তান জিজ্ঞেস করার তাদের মেয়ে ক্লাস রোল বলে বসেছে, আর সেও বেশি বুঝে নিয়েছে। ঢুকে নিজেকে শান্ত করলো। শরীর ঝাড়া দিয়ে ভাবভঙ্গি পাল্টে ফেলে মুহূর্তেই বিরক্তি মুখে বলল, এই মেয়ে, আমি কি তোমার ক্লাস রোল জানতে চেয়েছি? বাপের কত নাম্বার মেয়ে সেটাই জিজ্ঞেস করেছিলাম। আজ এরা 1 লাইন বেশি বুঝে। এখন যাও যাও, নিজের কাজে যাও। মেয়ে মানুষ ধেই ধেই করে ঘুরতে
ঘুরতে চলে। বলতে বলতে নিজেই সেখান থেকে সটকে পড়ল। নিচে নামতে এতক্ষণে ধরে আটকে রাখা নিঃশ্বাসটা একদমই ছেড়ে দিল। কি বিশাল ভুলটাই না করে ফেলেছে সে। যেই তেজি মেয়ে একবার যদি গিয়ে তার বাপকে বলে দেয় পুরো ঘটনা, তাহলে পুরো পরিবারের কাছে গণপিটুনি খাওয়া একেবারে নিশ্চিত। না না, বান্ধবীর বাড়ি এসে এত বড় অপমান সহ্য করা সম্ভব না। তাই নিজের যান বাঁচানো এখন ফরজ। মনে মনে শপথ করে নিল এই মেয়ের সামনে আর পড়বে না। এবার বিশ্বাস হলো তো এই আরিয়ান এক কথার লোক। এক কথায় ফাইজার নেত্রপল্লব করা হয়ে উঠল। দুহাত কোমরে রেখে এক পা এগিয়ে গিয়ে ঝেড়ে উঠল। এই, আপনি এত অসভ্য কেন? আরিয়ান ভ্রু কিঞ্চিৎ কুঁচকালো। অসভ্য না হলে তোমার আব্বুকে নানা আর আমার আব্বুকে তাড়াতাড়ি দাদা বানাবো কি করে? ছি, আবারও চুপ করবেন? ভালো কথা মুখে নেই আপনার। আরিয়ান ভাবলেশীন ভাবে বলল, আপাতত নেই। এখন তো চোখ মুখ মন সবই বউ বউ করছে। ফাইজা রাগি চোখে তাকাতে আরিয়ান ফুস করে উঠল, আহা, রাগছো কেন? বউ কথায় কথায় রাগলে চলে? মেহেরিনকে দেখে তো একটু শিখতে পারো নাকি? বর ডাকতে না ডাকতেই লাইন করে বরের পিছে পিছে ছুটছে। আর তুমি কিনা এতক্ষণ একান্তে একটু কথা বললেও লাইন করতে পারোনি। ভাগ্যিস তনিমাকে নিয়ে লাইন করলাম, নয়তো তুমি তো পুরো আবুল। ফাইজার জল শক্ত হয়ে উঠল। দাঁত পিষে আওড়ালো, আমি আবুল? না মানে সুন্দরী আবুল। তেতে উঠে বলল, কথা বলবেন না। বলেই ছাদ থেকে নেমে যেতে উদ্যত হতে আরিয়ান হেসে তার ডান হাতটা আঁকড়ে ধরলো। তারপর একটা হেঁচকা টানে নিজের বাহু ডোরে আবদ্ধ করে নিল ফাইজাকে। বুকের সঙ্গে ফাইজার পিঠ ঠেকতেই দুহাতে কোমর জড়িয়ে ধরলো। কানের কাছে ঝুঁকে নরম স্বরে বলল, এত রাগ কোথা থেকে আসে? ফাইজা কেঁপে উঠছে। নিজেকে ছাড়ানোর চেষ্টা চালিয়ে বলল, ছাড়ুন, কেউ কেউ দেখবে। আরিয়ান শীতল স্বরে শুধালো, দেখুক। ফাইজা আরো মিয়ে গেল। শরীরের কম্পনার বুকে দ্রুত হৃদস্পন্দন সামলাতে হিমশিম খাচ্ছে। কোন রকমে বলল, আমাদের এখনো বিয়ে হয়নি, পাগলামি করবেন না, লোকে খারাপ বলবে। কথাটা বলতে বলতে আরিয়ানের মুখ এসে ঠেকলো ফাইজার কানের কাছে। কানের লতিতে আলতো ঠোঁট ছুঁয়ে গিয়ে উঠল, আমার জড়সড় এই শরীরে তোমার হাওয়াই লাগছে ফুরফুরে। প্রেম নাকি পাগলামি বলতে পারবো না, লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। ঠিক তখনই ছাদের দরজার শব্দ হলো। কেউ গলা ছেড়ে বলল, দুলা ভাই, আপনাদের নিচে ডাকছে সবাই। তাহিয়ার গলা শুনতেই তড়িৎ বেগে দুজনে সরে দাঁড়ালো। আরিয়ান দ্রুত চুল ঠিক করতে করতে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালালো। বলল, তাহিয়া, তুমি যাও, আসছি আমরা। কথাটা শুনে তাহিয়া ছুট লাগালো নিচের দিকে। এদিকে লজ্জায় আড়ষ্ট হয়ে থাকা ফাইজা ঝট করে একটা চাপ্পড় বসালো আরিয়ানের বাহুতে। দেখলেন তো, ছোট বোনের সামনে অস্বস্তিতে পড়তে হলো। এখন কি ভাববে ও? আরে ও কিছু না, তোমার বোন বাবু না, বেশ বুঝদার, কিছু মনে করবে না। ফাইজা গরম চোখে তাকিয়ে গটগট পায়ে নিচে নামতে লাগলো। পিছু পিছু মাথা চুলকাতে চুলকাতে আরিয়ানও নেমে গেল। মেহেরিনের সঙ্গে কথা বলবে বলে রাফা সেই তখন থেকেই তার হাত ধরে দাঁড়িয়ে আছে। আর তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে রাফি। যেতেই দিচ্ছে না দুজনকে একান্তে। বন্ধু, তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমার বাপ মানে তোর বাপ, আমার মা মানে তোরও মা, আমার বোন মানে তোরও বোন, আমার ভাই মানে তোরও ভাই, আমার চাচা মানে তোরও চাচা, আমার খালা মানে তোরও খালা। রাফির একের পর এক আচারা বকবক শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে উঠেছে মেহেরিন। এক পর্যায়ে চেঁচিয়ে উঠলো, চুপচাপ, একদম চুপ, আর একটা কথাও না। রাফি সঙ্গে সঙ্গে চুপ করে গেল। মেহেরিন এবার রাফার দিকে ফিরে বলল, ঘটনা কি এখানেই বল দেখি। কিছু একটা তো হয়েছে তোদের মধ্যে, এটা তো শিওর। কি হয়েছে? রাফা রাফিকে গরম চোখে দেখিয়ে বলতে লাগলো, তোমার ওই বন্ধু আমাকে কি বলেছে জানো? কি? আমার আব্বু প্রতি বছরে কয়টা। বাকিটা বলার আগে রাফি হড়বড় করে বলে উঠলো, বন্ধু মাই শত্রু মানে ইয় শত্রু, আর ইয় শত্রুর কথায় কান দেওয়া হারাম ব্রো, হারাম। তার কথায় রাফা রেগে উঠলো, মেহেরিন আপু, আগে তুমি আমার কথা শোনো, উনি আমাকে কি বলেছে। রাফিও সমান তালে বলে উঠলো, বান্ধবী, আমি তোর বেস্ট ফ্রেন্ড, মনে রাখবি, বন্ধু বন্ধুর সব। তাই তুই আমার কথা শুনবি। আমি যারে দেখতে পারি না তুইও তারে ব্লক মারবি। ব্লক মারে কে? বলে রাফার দিকে তাকালো ক্ষোভ নিয়ে। লেগে গেল দুজনের তর্কাতর্কি। থামাথামি নেই দেখে দোকানে চেপে ধরলো মেহেরিন।
ধমক দিয়ে থামালো দুটোকে। মাথা ব্যথা উঠিয়ে দিয়েছে। চুপ কর দুটো, কি হয়েছে সেটা একে একে বলবি। রাফা তড়িঘড়ি করে বলতে লাগলো, তোমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করেছে আমার আব্বু কি প্রতি বছরে ডাউনলোড দেয় কিনা। তারপর আবার আমাকে অপমান করে কেটে পড়েছে। কি? রাফি, এইসব কি ধরনের কথা রাফি? রাফি কাচুমাচু হয়ে দাঁড়িয়েছিল। চোখে মুখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে তার হাওয়া ফুস। মেহেরিন রাগী মুখ দেখে জোরপূর্বক হাসলো। বলে উঠল, বন্ধু, টিয়া পাখির ঠোঁট লাল আর শরীর সবুজ, তাও দোয়েল পাখি কেন জাতীয় পাখি জানিস? মেহেরিন আরো গম্ভীর মুখে বলল, আমার প্রশ্নের উত্তর এটা না। রাফি থতমত কণ্ঠে ফের নিজেই বলল, কারণ দোয়েল একটু বলদ পাখি, আর বলদের বাস বাংলাদেশে বেশি, আর এই মেয়ে হচ্ছে সবচেয়ে বড় বলদ। বলতে বলতে সে সিরিয়াস হয়ে গেল। ঠোঁট মুখ অসহায় বানিয়ে বলতে লাগলো, বিশ্বাস কর, আমি জিজ্ঞেস করেছি সে বাপের কত নাম্বার সন্তান। ও উল্টে বলল 30। তা শুনে তো মাথা ঘুরে গিয়েছিল। তুই বল, এমন শুনলে তোর রিয়েকশন কি আসতো? এই, আমি ক্লাস রুল বলেছি। রাফার কথায় রাফি ছাড়ি মেরে বলল, এই, আমি কি ক্লাস রুল জিজ্ঞেস করেছি? 2 লাইন বেশি বলতে কে বলেছে? আপনাকে 2 লাইন বেশি বুঝতে কে বলেছে? তাদের ফের ঝগড়া লাগতে দেখে মেহেরিন বিরক্ত হয়ে উঠল। থাম ভাই, তোরা যা ইচ্ছে কর, খালি আমার পিছু ছাড়। বলতে বলতে মেহেরিন চলল সেখান থেকে। এমনিতেই সারাদিন ধরে দৌড়ঝাঁপার চেঁচামেচির মাঝ দিয়ে যাচ্ছে, এখন আবার এদের বক বক, মাথা একদম ধরে গেছে। এখন একটু শান্তি দরকার, এই ভেবে চলল ছাদের দিকে। পথিমধ্যে আরিয়ানার ফাইজাকে নামতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো। ছাদ এখন খালি, সে একা একটু নিরিবিলি বসতে পারবে। নিচে আপাতত কাজ নেই, সব বড়রা বিয়ে নিয়ে আলোচনা করবে, সবাই তাতেই মনোযোগী। সকলের উপস্থিতির মাঝে মেহেরিনকে দেখতে না পেয়ে তালহা তাহিয়াকে ডাকলো। পাশে এসে দাঁড়াতেই জিজ্ঞেস করলো, মেহেরিন কোথায়? তাহিয়া এদিক সেদিক চোখ বুলালো। সে নিজেও খেয়াল করেনি। জানি না তো ভাইয়া, আমি তো খেয়ালই করিনি মিহু এখানে নেই। দাঁড়াও, আমি দেখে আসছি। থাক, আমি যাচ্ছি। তাহিয়াকে থামিয়ে উঠে দাঁড়ালো তালহা। দোতলার দিকে রুম চেক দিয়েই মেহেরিনকে না পেয়ে বেশ চিন্তিত হলো, কোথায় গেল সে। এরপর ছাদের দিকে পা বাড়ালো। ছাদে আসতেই তপ্ত শ্বাস ফেললো। যাকে নিয়ে সে চিন্তায় পড়েছে সে কিনা মনের সুখে দোলনা চলছে। সোজা গিয়ে দাঁড়ালো মেহেরিনের সামনে। তালহাকে দেখতে মেহেরিনের দোলনা থামালো, সঙ্গে সঙ্গে এক পাশ খালি করে দিল। তালহাও নিঃশব্দে বসে পড়লো তার পাশে। একা একা কি করছো? এমনি বসেছিলাম। আপনি এলেন যে, কোনো দরকার কি? কাউকে দিয়ে ডেকে দিতেন। দরকার পড়লেই বুঝি তোমাকে মনে পড়ে? মেহেরিন কিছুটা থতমত খেলো। চুপ থেকে মিনমিয়ে বলল, না মানে এভাবে বলতে চাইনি। তালহা গলার বোতাম দুটো খুলতে খুলতে বলল, সব সময় চোখের সামনে ঘুরঘুর করা মানুষটার সামনে না দেখে অস্বস্তি লাগে, তাই খুঁজতে এলাম। মেহেরিন মুচকি হেসে ফেললো। মাথা রাখলো তালহার কাঁধে, বাহু জড়িয়ে ধরে বলল, আসলে একটু মাথা ব্যথা করছিল, নিচে সবাই কথাবার্তা বলছে, এখানটা নিরিবিলি, তাই একটু বসতে এলাম। তালহার কপাল আরো চিন্তার ভাঁজ পড়ল। তৎক্ষণাৎ বিচলিত কণ্ঠে বলল, বেশি মাথা ব্যথা? মেহেরিন ছোট করে বলল, মেহেরিনের থুতনি ধরে মাথাটা তুলতে তুলতে তালহা বলল, দেখি মাথা ওঠাও, আস্তে করে টিপে দিব। মেহেরিন তার হাতটা ধরে ফেললো, তাকে থামিয়ে দিয়ে বলল, ওহো, আপনার কাঁধে মাথা রাখতে ভালো লাগছে, এমনি কমে যাবে। এক কথায় তালহা আর নড়ল না, বরং মেহেরিনের কপাল সেভাবে আলতো করে টিপে দিতে লাগলো। মেহেরিনের মুখে প্রাপ্তির এক হাসি ফুটলো। পরন্ত বিকেলে সে আর তালহা বসে আছে খোলা আকাশের নিচে। তার ওপর আবার তালহা তার যত্ন নিচ্ছে। স্বপ্নগুলো এত তাড়াতাড়ি বাস্তবে রূপ নিবে তা সে ভাবতেই পারেনি। ভাবতেই তার হাসি আরো গাঢ় হলো। কিছুক্ষণ চুপচাপ কাটাতেই হঠাৎ তালহা শান্ত কণ্ঠে জানতে চাইলো, চা খাবে? এনে দেবো? মেহেরিন এবার মাথা তুললো, হাসি মুখে তাকালো তালহার দিকে। দু হাতে তার বাহু এখনো আঁকড়ে ধরে আছে। লোকটা তাকে নিয়ে বড্ড বেশি চিন্তা করে। কথাটা ভাবতে নিজে নিজেকে ফের বলল, চিন্তা করবেন না। চিন্তা করবে না কেন? একমাত্র বউ বলে কথা। নিজে নিজে হেসে ফেললো। তালহা চুলে হালকা হাত বুলিয়ে বলল, এত চিন্তিত হচ্ছেন কেন? আমি আমার মাথা ব্যথার ওষুধের সাথেই আছি, কমে যাবে। বলেই ফের মাথা ফেললো কাঁধে। তালহা ফিক করে হেসে ফেললো। মুখ জুড়ে তার প্রশান্তির হাসি। সামান্য কথাতেই মানুষের মন এত ভালো হয়ে যায়, তা সে যেন গভীরভাবে উপলব্ধি করলো। এই যে তালহার মনের ভেতর দিয়ে হিমশীতল হাওয়া বয়ে যাচ্ছে মেহেরিনের কথায়। আসলে মানুষ কথাতেই মরে, কথাতেই বাঁচে। কিছু সামান্য কথা অসামান্যভাবে হৃদয় জুড়িয়ে দেয়।
সেও ধীরে ধীরে মাথাটা ঠেকালো মেহেরিনের মাথায়। সেভাবেই কেটে গেল আধা ঘন্টার মতো। তারপর দুজনেই নেমে গেল ছাদ থেকে। মেহমান যাওয়ার সময় হয়ে এসেছে। একে একে সবাই চলে যেতে বাড়িটা হয়ে গেল শান্ত। তনিমাদের সাথে রাফি ফারিনও চলে গেছে। যদিও তালহা বলেছিল তাদের পৌঁছে দেবে, তবে তনিমার আব্বুই দিয়ে আসবেন বললেন। এখন যে যার রুমে রেস্ট নিচ্ছে। সারাদিন ধরে অনেক ধকল গেছে সকলের ওপর দিয়ে। দেখতে দেখতে আরো 2 দিন কেটে গেল। আজ তালহার নানা বাড়ি সবাই ফিরে যাওয়ার দিন। যদিও তিতলি বেগম অনেক করে আরো 2 দিন থাকতে বলেছিলেন, কিন্তু নিজের বাড়িঘর কাজকর্ম ফেলে কি আর বেশি দিন থাকা যায়? তালহার নানা আর মামারা তো একদিন আগেই ফিরে যেতে চেয়েছিলেন, কিন্তু মেয়ের মন খারাপ মুখটার দিকে তাকিয়ে আর না বলতে পারেনি। তাই আরো একটা দিন থেকে গেছেন। বিকেলের মধ্যেই সবাই রওনা দেবেন, সেই প্রস্তুতি চলছে এখন চারিদিকে। কেউ ব্যাগ গোছাচ্ছে, কেউ কাপড় ভাঁজ করছে, কেউ বা শেষবারের মতো ঘরের জিনিসপত্র গুছিয়ে দেখছে কিছু বাদ পড়েছে কিনা। শুধু অপেক্ষা বিল্লাল সাহেব আর তালহাদের জন্য। তারা অফিস থেকে ফিরলেই বিদায় নিয়ে বেরিয়ে পড়বেন সকলে। তিতলি বেগম বাবার পায়ের কাছে মেঝেতে বসে তেল মাখিয়ে দিচ্ছিলেন। মুখে অভিমান মেশানো সুর। ঋতুকে দেখতে আসবে কাল বাদে পরশু। আর 2 দিন থাকলে কি হতো আব্বা? আলী আহমেদ মেয়ের কথায় স্নেহ ভরা হাত বুলিয়ে মৃদু হেসে বললেন, মা, এমন আবদার আর করিস না। বাড়িঘর খালি পড়ে আছে। পাশের বাড়ির হাসেম আর কত পাহারা দিবে বল? তুই তো জানিসই হাওর এলাকা, কখন কি হয় বলা যায় না। অনেক তো থাকলাম, আবার আসবো নে। বাবার কথায় তিতলি বেগম মায়ের দিকে ফিরে বললেন, আম্মা, তুমি কিছু বলো না। সালেহা বেগমও মৃদু হেসে উত্তর দিলেন, আমি কি বলবো মা, তোর বাপ তো খারাপ কিছু বলেনি, আবার আসবো তো। তিতলি বেগম আর কিছু বললেন না। মুখ ভার করে আবার নিজের কাজে মন দিলেন। মেয়ের অভিমান বুঝে চুপ করে রইলেন বাবা মা। কি বলবেন? এই আবদার যে তাদের রাখার উপায় নেই। যত রাখবেন তত আবদার করবে তাদের মেয়ে। তাদের মন কষাকষির মাঝেই হাসি মুখে এগিয়ে এলো ফারা। এসেই ফুপুর পাশে মেঝেতে বসে পড়লো। পেছন থেকে জড়িয়ে ধরলো তাকে। মন খারাপ করছো কেন ফুপি? আমি তো থাকছি। আর আমার জন্য বুঝি খুশি না তুমি? কথাটা শুনতে পাশ থেকে ফারার মা চমকে উঠলেন। তাড়াতাড়ি বলে উঠলেন, না না, তুই কেন থাকবি? আমাদের সাথে সিলেট যাবি। ফারা সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টে তিতলি বেগমের দিকে তাকালো। ও ফুপ্পি, দেখো না আম্মু কি বলছে। আমার তো এখন ভার্সিটি বন্ধ, বাড়ি গিয়ে কি করব? মেয়ের আহ্লাদি কথায় তিতলি বেগম এবার রাগী চোখে তাকালেন ভাইয়ের বউয়ের দিকে। রাগী স্বরে বললেন, আহা, তুই এত কথা বলছিস কেন শুনি? ফারা থাকবে মানে থাকবে, ব্যাস। আমার মেয়েটা আর কদিন পুকুর বাড়ির আদর খেয়ে তবেই যাবে। তাছাড়া ঋতুকে দেখতে আসবে, তার বান্ধবী থাকবে না, এটা হবে না। কিন্তু আপা? কোনো কিন্তু না। ঠিক তখনই দোতলা থেকে নামতে নামতে ঋতু বলল, আন্টি, ফারা থাকতে চাইছে থাক না। তাছাড়া আমার এমন সময় একজন সঙ্গীত দরকার, তো প্লিজ না করবেন না। ঋতুর অনুরোধটা উপেক্ষা করতে পারলেন না তিনি। তপ্ত শ্বাস ফেলে ধীরে ধীরে বললেন, আচ্ছা, থাকুক না হয়। তবুও মায়ের মনটা অদ্ভুত অস্বস্তিতে ভরে রইল। 2 দিন আগে মেয়েটার এত বড় একটা ধাক্কা খেলো, এখন আবার এই বাড়িতেই থাকবে। প্রতিদিন চোখের সামনে মেহেরিন তালহাকে দেখবে। যদি আবার কষ্ট পায়, তারা তো ভীষণ আবেগী মেয়ে, কষ্ট পেয়ে উল্টোপাল্টা কিছু করে বসবে। অজান্তেই ভীত চোখে তাকালেন তিতলি বেগমের দিকে। তিতলি বেগম যেন তার মনের কথা পড়ে ফেললেন। আশ্বস্ত করতে চোখে চোখ রেখে মৃদু হাসলেন। বললেন, আহা, চিন্তা করিস না, আমি দেখে রাখবো আমার ফারা মামনিকে। এতে যেন কিছুটা ভরসা পেলেন তিনি। বুকের ভেতরটা অস্থিরতার সামান্য হলেও কমলো। এদিকে মেহেরিন দাদির ঘরে পানের বাটাটা রেখে বেরিয়ে আসছিল। ঠিক তখনই পাশের ঘর থেকে তুহিন আহমেদের কণ্ঠ ভেসে এলো। ডাকটা শুনে থমকে দাঁড়ালো সে। 2 সেকেন্ড দু সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল। ভাবছে সে যাবে কি যাবে না। নিজের ভেতর সাহস সঞ্চয় করছে। বড় মামার সঙ্গে বেশ ভালো একটা সম্পর্ক হলেও ছোট মামার সঙ্গে তার ঠিকঠাক সহজ সম্পর্ক হয়ে ওঠেনি। মানুষটা কেমন যেন তাকে এড়িয়ে চলেন, কখনো প্রয়োজন ছাড়া কথা বলেন না, যার কারণে আগ বাড়িয়ে কথা বলার সাহসটুকু হয়ে ওঠে না মেহেরিনের। তবুও আজ তারা চলে যাবেন এই ভেবে নিজেকে একটু শক্ত করলো সে। অন্তত একবার কথা বলে নেবে। যদি কোনো কারণে তার উপর রাগ করে থাকে সেটাও জেনে নেওয়া দরকার। তার কোনো ভুল থাকলে না হয় মাপ চেয়ে নিবে। মাপ চাইলে কি কেউ ছোট হয়ে যায়? ভাবতে ভাবতে গুটি গুটি পায়ে দরজার সামনে এসে দাঁড়ালো। আধখোলা দরজার দিকে তাকিয়ে আস্তে করে বলল, আসবো? দরজার ফাঁক দিয়ে মেহেরিনকে দেখে তুহিন আহমেদের মুখের গম্ভীরতা যেন আরো স্পষ্ট হয়ে উঠল।
তবে কণ্ঠে রইল ধীর। আসো। মেহেরিন ধীরে ধীরে ভেতরে ঢুকে তার সামনে গিয়ে দাঁড়ালো। মাথা নিচু করে মৃদু হাসার চেষ্টা করে বলল, মামা, কিছু লাগবে আপনার? তুহিন আহমেদ চশমাটা ঠিক করে নড়ে চড়ে বসলেন। একই স্বরে বললেন, না। মেহেরিন ইতস্তত করে আবার বলল, মামিকে ডাকছিলেন যে? মামি রাফাদের কাপড় গোছাতে ব্যস্ত। এ কথা শুনে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, তোমার মামিকে বলো কাজ শেষ করে আমাকে 1 কাপ চা করে দিতে। মাথাটা একটু ধরেছে। মেহেরিন সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বেরিয়ে এলো। সে আর মামিকে বলতে গেল না, সোজা রান্নাঘরে ঢুকলো। মন দিয়ে বানাতে শুরু করলো তার স্পেশাল চা। চুলোয় পানি বসিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুক। পানি ফুটতে শুরু করতেই দিয়ে দিল 2টো এলাচ আর 8খানা তেজপাতা। মুহূর্তে রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়লো মিষ্টি ঘ্রাণ। তারপর পরিমাণ মতো চা পাতা দিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, যেন লিকারটা ঠিক মতো করা হয়। অন্যদিকে কাপে চিনি আর গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছে। লিকারটা করা হতেই চা ছেঁকে ঢেলে দিল কাপে। চামচ দিয়ে কয়েকবার নেড়ে মিক্স করে নিল সব। দুধ চায়ের সুন্দর এক কালার আসতেই মুখে হাসি ফুটে উঠলো তার। পরপর একটু একটু করে দেখলো, চোখে চেখেও দেখলো চিনি ঠিক আছে। মুহূর্তেই মুখে হাসি আরো গাঢ় হয়ে উঠলো। মনে মনে ভাবলো, এই চা খেয়ে নিশ্চয়ই মামা খুশি হবেন। সে আসতেই ট্রে হাতে এগিয়ে এলো সে। এবার দরজা আর নক করলো না, সরাসরি ভেতরে ঢুকে পিরিচটা এগিয়ে দিল ওনার দিকে। মামা, আপনার চা। এত তাড়াতাড়ি চা দেখে তুহিন আহমেদ কিছুটা অবাক হলেন। বুঝলেন মেহেরিনি বানিয়ে এনেছে। নিবেন কি নিবেন না দ্বিধায় ভুগতে ভুগতে অবশেষে পিরিচটা হাতে নিলেন। পরক্ষণে নাকে ভেসে এলো তেজপাতা, এলাচ আর দুধ চায়ের কড়ালিকারে সেই চেনা গন্ধ। মুহূর্তেই তার চোখ বুজে এলো। বুকের ভেতরটা হালকা কেঁপে উঠলো। চোখের সামনে ভেসে উঠলো বহু বছরের পুরনো এক বিকেল, অতীত। ছোট ভাইয়া, কি হয়েছে তোমার? কাছ থেকে আসার পর থেকেই দেখছি চুপচাপ। ব্যাপারটা কি বলো তো? তুহিন আহমেদ মৃদু হেসে ছোট বোনের দিকে তাকালেন। মেয়েটার নজর সবখানেই থাকে। হাত টেনে পাশে বসে পকেট থেকে 2টো ম্যাঙ্গো বার বের করে এগিয়ে দিলেন। কিছু হয়নি আমার, এই নে, এগুলো তোর। তবে তামান্না যেন বিশ্বাস করলো না। অন্যদিন হলে ভাইয়ের আনা মজা দেখে এতক্ষণ খুশিতে লাফিয়ে উঠতো। তবে আজ গম্ভীর চোখে ভাইয়ের মুখ পর্যবেক্ষণ করছে। তা দেখে তুহিন আহমেদ চিন্তিত হয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। কি হয়েছে আমার বোনের? মন খারাপ? তামান্না ভাইয়ে হাতটা নামিয়ে সন্দিহান কণ্ঠে বলল, তুমি কিছু লুকাচ্ছ ভাইয়া? মুখটা এমন মনমরা লাগছে কেন? মনে হচ্ছে জোর করে হাসছো। তুহিন আহমেদ থামলেন। বুঝলেন তার ছোট বোনটা আর ছোট নেই। এখন সে চোখের ভাষা পড়তে পারে। কিছু বলতে নিবে ঠিক তখনই সেখানে এসে হাজির হলেন আরিফ আহমেদ। ভাইয়ের পাশে বসতে বসতে বললেন, ব্যবসা একটু খারাপ যাচ্ছে, এই নিয়ে চিন্তিত আমাদের তুহিন সাহেব। বলে ছোট ভাইয়ের কাঁধ হাতে রাখলেন। ভরসা দিতেই কাঁধ শক্ত করে ধরে বললেন, এত চিন্তা করতে তোকে কে বলেছে? আমি আছি, বাবা আছে, সবাই মিলে আবার সামলে নেব। সব সময় কি ব্যবসা ভালো চায়? তুহিন আহমেদ দীর্ঘশ্বাস ফেললেন। মুখটা আরো মলিন হয়ে এলো তার। আমি তো সবে হাত দিয়েছি, এখন এই অবস্থা হলো। আব্বার তোমার এত বছরের কষ্ট ভাবলেই মাথা ব্যথা করছে। আরিফ আহমেদ হেসে বললেন, ব্যবসা বাণিজ্য এমনই, এক সময় এক এক রকম যায়। কি বলিস তামু? তামান্না এতক্ষণে 2 ভাইয়ের কথা শুনছিল, এবার চঞ্চল পায়ে উঠে দাঁড়ালো। অভিজ্ঞদের মতো বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে ভাইজান। এই ভাইয়া, এত চিন্তা নিও না তো। চিন্তা করার কি আছে শুনি? তুহিন আহমেদ হতাশ কণ্ঠে বললেন, চিন্তা কি আর ইচ্ছে করে করি? এমনিতেই চলে আসে। তামান্না একটু চুপ থেকে সঙ্গে সঙ্গে উজ্জ্বল মুখ করে বলে উঠল, দাঁড়াও 5 মিনিট। আমার হাতের স্পেশাল এলাচ চা খেলেই সব চিন্তা জানালা দিয়ে পালাবে। বসে এক্ষুনি আনছি। বলেই ছুটে গেল সে। পেছন থেকে 2 ভাই বোনের কাণ্ড দেখে হাসতে হাসতে সাবধান করলেন, সাবধানে করিস কিন্তু। বেশ কিছুক্ষণ পর চঞ্চল পায়ে ফিরে এলো তামান্না। হাতে 2 কাপ চা। এই চা বানাতে বেশ পটু সে। 2 ভাইয়ের হাতে কাঁধ ধরে কোমরে হাত রেখে গর্বিত গলায় বলল, কে বলো তো দেখি কেমন হয়েছে? তামান্না স্পেশাল চা। আজ কিন্তু প্রশংসা বেশি বেশি চাই। চায়ের কাপ হাতে নিয়ে 2 ভাই চোখ বুজে ঘ্রাণ নিলেন। আহা, এই ঘ্রাণটা যেন সব দুশ্চিন্তা, সব মাথা ব্যথা দূর করে দেয়। বোনের কথা মতো প্রথম চুমুক দিয়ে 2জন প্রশংসায় পঞ্চমুখ করে উঠলেন। অতীতে সেই চায়ের গন্ধ আবারও পেল। চমকে তাকালো মেহেরিনের দিকে। এভাবে চা বানাতে কে শিখিয়েছে তোমায়? এহেন প্রশ্নে মেহেরিন থতমত খেলো। বেচারি ভেবে নিয়েছে চা ভালো হয়নি। মুহূর্তেই মাথা নিচু করে ফেললো সে। ভয়ে ভয়ে বলল, দাদির থেকে। তোমার দাদি এমন চা বানাতো? প্রশ্নটা শুনে মাথা
তুলে তাকালো মেহেরিন, আর তাকেই থমকে গেল। মানুষটার চোখ ছলছল করছে, চোখে তীব্র জানার আকুতি। মেহেরিন ধীরে বলল, না, আম্মু বানাতো এভাবে, দাদির থেকে শুনেছিলাম। পরে একদিন ট্রাই করে দেখি, সত্যি অনেক মজা হয়। তারপর থেকে মাঝে মধ্যে আমিও বানাই। তুহিন আহমেদ কাপা হাতে কাপটা তুললেন, একটা চুমুক দিতে চোখ বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা জল। তারপর যেন বাঁধ ভেঙে গেল, অনবরত গড়িয়েই পড়তে লাগলো অশ্রু। হকচকিয়ে গেল মেহেরিন, দ্রুত দু কদম এগিয়ে এসে বলল, মামা, আপনি ঠিক আছেন? তুহিন আহমেদ এক হাতে চশমা খুলে চোখ মুছতে লাগলেন, কিন্তু জল যেন আরো বেড়েই চলেছে। মাথা নেড়ে বোঝালেন, ঠিক আছেন। তারপর আবারও চায়ে চুমুক দিলেন। মেহেরিন অপরাধীর মতো দাঁড়িয়ে আছে, কিছুই বুঝতে পারছে না সে। চিন্তিত কণ্ঠে আবারও বলতে লাগলো, মামা, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? আমার কোনো কথাতে কষ্ট পেয়েছেন? তবে কোনো উত্তর দিচ্ছেন না তিনি। পুরো কাপ চা একটানে খেয়ে শেষ করলেন, কাপটা টেবিলে রেখে দিলেন। তারপর নিজেকে সামলে চোখ মুছে তাকালেন মেহেরিনের দিকে, হাতের ইশারায় কাছে ডাকলেন। মেহেরিন ভীত হাতে এগিয়ে যেতেই তার হাত টেনে পাশে বসালেন, ঠিক যেমন করে একসময় নিজের ছোট বোনটাকে বসাতেন। মাথায় হাত রাখতে মেহেরিনের জায়গাটায় তামান্না বেগমের মুখটা ভেসে উঠল তার চোখে। হঠাৎ ডুকরে কেঁদে উঠলেন তিনি, ভেজা কণ্ঠে বলতে লাগলেন, আমি আর নিজের রাগ ধরে রাখতে পারছি না রে মা। এই রাগই আমার সব শেষ করে দিয়েছে, সব। মাফ করে দিস মা আমাকে। তার কান্না দেখে মেহেরিনের চোখে জল এসে জমেছে। ধীর তার হাত চেপে ধরে বলল, মামা, প্লিজ কাঁদবেন না। আমি কি ভুল কিছু করেছি? করলে আমাকে মাফ করে দিন। আমি মাফ চাইছি আপনার কাছে। তুহিন আহমেদ দ্রুত মাথা নাড়লেন, তাকে থামালেন। অনুশোচনা থেকে বললেন, না রে মা, ভুল আমি করেছি, অনেক বড় ভুল। সেই ভুলের অনুতাপ আমাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। মেহেরিনের মাথায় কিছুই ঢুকছে না। এক মুহূর্ত সে আর কি বলবে, কি করবে, কিছুই বুঝতে পারছে না সে। কিছুক্ষণ নীরবে কাঁদলেন তুহিন আহমেদ। তারপর মেহেরিনের মাথায় স্নেহ ভরা হাত বুলিয়ে হঠাৎ নিজেকে শক্ত করে উঠে দাঁড়ালেন। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললেন, চল। মেহেরিন অবাক হয়ে প্রশ্ন করল, কোথায়? তুহিন আহমেদ তাচ্ছিলের হাসি হাসলেন। সেই হাসির ভেতর ছিল নিজের প্রতি ঘৃণা। নিজের কৃতকর্ম সবার সামনে তুলে ধরবো বলেই তিনি যেতে শুরু করলেন ড্রয়িং রুমের দিকে। তার পেছন পেছন নিঃশব্দে হাঁটতে লাগলো মেহেরিনও। সে সম্পূর্ণ অজ্ঞাত, সামনে কি অপেক্ষা করছে তার জন্য জানা নেই তার।